ন্যাকামি 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 আমি ইস্টবেঙ্গল বা কলকাতার ফুটবল বা ভারতীয় ফুটবল নিয়ে কিছু ন্যাকামি নিয়ে একটু আলোচনা করব মানে ইচ্ছে ছিল না করার, কিন্তু মনে হলো না একটু এই নিয়ে একটু কিছু বলা দরকার। তো দেখুন, আজকে ইস্টবেঙ্গলের যে ম্যাচটা হলো কলকাতা ফুটবল লিগে, সেই ম্যাচের শুরুতে বা পরে শেষে কী কী ন্যাকামি হলো সেই নিয়ে একটু আলোচনা করি। প্রথমে দেখলাম খেলা শুরু হওয়ার আগে থেকে যে বিপক্ষ দল ছিল তাদের যে গোলকিপার, তার নাম নিচ্ছি না, তার ব্যক্তিগত জীবনে একটা বিপর্যয় ঘটে যায়, তার মা মারা গেছেন দিন কয়েক আগেই। তো সেই নিয়ে দেখলাম সমস্ত ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপ সবাই খুব লেখালেখি করছে ম্যাচ শুরুর আগে থেকে। দেখুন, এটা একটা দুঃখজনক ঘটনা, এটা ব্যক্তিগত বিপর্যয়, এরকম কারো জীবনে হওয়াটা কাম্য নয়, এটা উপরওয়ালার খেল। কিন্তু এরকম অতীতে অনেক ঘটেছে। আপনি একবার বলতে পারেন ঠিক আছে, কিন্তু আজকাল মানুষের সমস্ত কিছুতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব একটা নেশা হয়ে গেছে, একটা সস্তা নেশা হয়ে গেছে। তো সমস্ত ইস্টবেঙ্গল ফ্যান গ্রুপ এটা নিয়ে লেখালেখি শুরু করলো এবং যথারীতি সবাই লাইক, শেয়ার করতে শুরু করলো। তারপর দেখলাম খেলাটা শুরু হলো। খেলাতে তো ইস্টবেঙ্গল খুবই জঘন্য খেলেছে, কিন্তু বারংবার একটু বাদে বাদেই যে কমেন্টেটার, সে খেলা ছেড়ে দিয়ে এই ব্যাপারটা নিয়ে বলতে শুরু করলো, এর মা মারা গেছে, বাবা মারা গেছে, মানে যেন একজনের ব্যক্তিগত বিপর্যয়টাকে একটা বিপণনের ব্যবস্থা, মানে বিক্রি হচ্ছে, আপনার দুঃখ বিক্রি হচ্ছে। দেখুন, সমবেদনা যেন না একটা জায়গায় থাকে, কিন্তু সমবেদনাকে আপনি যখন বারবার তুলে ধরেন না, সেটা হচ্ছে বিক্রি হচ্ছে, আপনার পার্সোনাল একটা লসকে বিক্রি করা হচ্ছে, মানে বিপণন করা হচ্ছে। মানে খেলাটা বিপণন করতে গিয়ে আপনার ব্যক্তিগত একটা প্লেয়ারের ব্যক্তিগত বিপর্যয়টাকে বারবার বিক্রি করার একটা প্রচেষ্টা দেখলাম, এবং ম্যাচের শেষেও সেটা দেখলাম। সমস্ত মিডিয়া ওই একটা বিষয় নিয়ে বলছে। এবার দেখুন, আমি এই বিষয় নিয়ে যেতে চাই না, বিষয়টা খুবই নোংরা বিষয়। এবার আপনি ধরুন খেলোয়াড় হিসেবে যে গোলকিপার, সে অতি সাধারণ খেলেছে, বারংবার তার হাত থেকে পা থেকে বল বেরিয়ে গেছে। দেখুন, আমি যখন একজন খেলোয়াড়কে বিচার করব, তখন তো তার ব্যক্তিগত বিপর্যয়টা দেখবো না, সেটা আলাদা একটা বিষয়, টোটাল পার্সোনাল একটা লস, আলাদা বিষয়। কিন্তু অ্যাজ এ ফুটবলার যখন কাউকে আমি বিশ্লেষণ করবো, তখন তার শুধু ফুটবলটাই দেখবো। মানে কেউ ধরুন একজন গায়ক, সে একটা ব্যক্তিগত বিপর্যয়ের জন্য সে সা লাগাতে পারছে না, পা লাগাতে পারছে না, সেটা কোনো কাজের কথা নয়। তো আমি তাকে আগে দেখিনি, আজকের ম্যাচে দেখলাম বারবার তার হাত থেকে বল বেরিয়ে যাচ্ছে, পা থেকে বল বেরিয়ে যাচ্ছে। এবং কিন্তু আমাদের যে স্থানীয় মিডিয়া, তারা এমন একটা ভাব করার চেষ্টা করলো যে এই গোলকিপার একাই রুখে দিয়েছে। মানে তার একটা উদ্দেশ্য হচ্ছে যে এটা বোঝানো যে মানে আমাদের ডক্টর বিনো, সে দারুণ খেলিয়েছে টিমটাকে, কিন্তু এই গোলকিপার একা আটকে দিয়েছে। কিন্তু সত্য যেটা আসল ঘটনা, আপনারা তো জানেন যে কেউ মিথ্যাচার করে আমাদের স্থানীয় মিডিয়া। আপনি যদি খেলাটা না দেখে থাকেন তো একবার দেখবেন, যদি সম্ভব হয় তো দেখবেন, টিম গেম থেকে, যে কম্বিনেশন গেম থেকে ইস্টবেঙ্গল কিন্তু একটাই ভালো গোল করার সুযোগ পেয়েছিল গোটা ম্যাচে, একটাই। সেটা ম্যাচে 96 মিনিটের মাথায় একটা থ্রু পাস বোধহয় নাসিবের কাছে গিয়েছিল, সেটা সেই গোলকিপার আটকে দিয়েছিল। কিন্তু গোটা 90 মিনিটে ইস্টবেঙ্গল কিন্তু একটাও ভালো, মানে সেরকম মুভমেন্ট থেকে, সেট পিস থেকে না, সেট পিস থেকে গোলের সুযোগ যে কেউ তৈরি করতেই পারে, কিন্তু টিম কম্বিনেশন গেম থেকে কিন্তু 90 মিনিটে ইস্টবেঙ্গল একটাও গোল করার মতন সেরকম সুযোগ তৈরি করতে পারেনি। তো এইটা গেল এই সমর্থকদের ন্যাকামি, মিডিয়ার ন্যাকামি। আরও একটা ন্যাকামি দেখছিলাম যে ম্যাচ শেষে যেরকম হয়, মোহনবাগান যে কিছু ফ্যান গ্রুপ থেকে দেখলাম একটা ভিডিও শেয়ার করেছে, যে পাঠচক্রের কিছু সমর্থক বোধহয় পাঠচক্রের গোলের পর হাততালি লাফালাফি করেছে, সেটা আমরা খেলা চলাকালীনও দেখেছি। তো তারপর বোধহয় ইস্টবেঙ্গল ফ্যানরা তাদের উপরে চড়াওটার হয়, তাদের বার করে দিয়েছে, এরকম কিছু একটা ঘটনা ঘটেছে। তো তারপর দেখলাম ম্যাচ শেষে সেটা নিয়ে বিশাল বড় একটা জ্ঞান ঠ্যান দিয়ে একটা, যে পাঠচক্রের যে এক প্রকার মালিক, কেননা পাঠচক্রকে বলা হয় বি টিম ইউনাইটেড, তো তার যেই প্রধান, সে নবাব,
উনি একটা গাল ভরা একটা জ্ঞান দিয়ে একটা লেখা লিখেছেন, ইস্টবেঙ্গল ফ্যানদেরকে বলেছে আপনারা সঠিক জায়গায় প্রশ্ন করুন। আমাদের পাঠচক্রের, আমাদের ইউনাইটেডের অনেক জুনিয়র প্লেয়ার রয়েছে, তারা হয়তো ভবিষ্যতে কোনো দিন ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলবে, তো ওরা সমর্থন করতে যায়, এসব অনেক গাল ভরা কথাবার্তা। দেখুন, দেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু সবসময় আপনি পাবলিকের হাতে দিলে চলবে না। আমরা জানি যে ভারতবর্ষে যে পুলিশের সংখ্যা সেটা যে কোনো উন্নত দেশের তুলনায় অনেকটাই কম, সেটা খুবই স্বাভাবিক। তৃতীয় বিশ্ব দেশ, এত বিশাল জনসংখ্যা, আমরা সবচেয়ে বেশি জনবহুল দেশ, পপুলেশনের দিক থেকে নাম্বার 1, আমরা পিছিয়ে আছি আর্থিক দিক থেকে অনেকটাই। তো যে পার্সেন্টেজ অফ পুলিশ পাবলিকের তুলনায় সেটা খুবই নগণ্য, মানে খুবই নেগলিজিবল আপনি যদি ধরেন একটা কোনো উন্নত দেশের তুলনায়। কিন্তু তবুও একটা কিন্তু আমাদের দেশে একটা স্টেবিলিটি আছে। আমি অন্যান্য এমনি যেসব ঝামেলা হচ্ছে সেই সব দিকে যাচ্ছি না, যে বাঙালিদের উপর আক্রমণ সেই দিকে যাচ্ছি না, এমনি সামগ্রিক যে একটা স্টেবিলিটি আছে, একটা ল অ্যান্ড অর্ডারে, তার একটাই কারণ কিন্তু একটা স্ট্রিট জাস্টিস। যে আপনি রাস্তাঘাটে দেখবেন কোনো অন্যায় হলে পুলিশ আসার আগে কিন্তু সাধারণ মানুষ ছুটে যায় ব্যাপারটাকে প্রতিবাদ করার জন্য, বেশিরভাগ জায়গাতেই হয় ভারতের। কিন্তু আপনি এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারেন। আপনি যদি এখন ভাবেন যে এয়ারলাইন্সে স্ট্রিট জাস্টিস হবে, মানে আপনার সেফটি ভালভ কাজ করছে কি করবে না সেটা পাবলিক দেখবে, তাহলে হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু স্ট্রিট জাস্টিস হয় না। আপনি সত্যিকারের রাস্তাঘাটে সাধারণ দৈনন্দিন জীবনে আপনি স্ট্রিট জাস্টিসের ওপর কিছুটা নির্ভর করতেই পারেন। কিন্তু আপনি ধরুন ট্রেনের সিগন্যাল হবে কি হবে না, লাল আলো জ্বলবে কি জ্বলবে না, সেখানেও যদি আপনি একটা স্ট্রিট জাস্টিসে এক্সপেক্ট করেন তো খুব মুশকিল। তো ফুটবলের ক্ষেত্রে, ফুটবল একটা প্যাশনেট খেলা, সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যায়। মানে আমি যখন দেশে যাই বেড়াতে, আমি চেষ্টা করি ইস্টবেঙ্গলের সমস্ত খেলাই দেখার, মানে সিনিয়র টিম, রিজার্ভ টিম, জুনিয়র টিম, মেয়েদের টিম। আমি কলকাতায় থাকলে যখন দেশে যাই তখন দেখার চেষ্টা করি, সেটা যে কোনো মাঠেই হোক। এরকম অনেকেই আছে, বিভিন্ন শ্রেণীর ইস্টবেঙ্গল তো একটা সামাজিক ক্লাব, কমিউনিটি ক্লাব, সেখানে সাধু সন্ন্যাসী থেকে শুরু করে চোর ডাকাত সকলেই আছে। এখন আবার সাধু আর চোর ডাকাতকে আলাদা করেও বলা যায় না, মানে আমি বলছি সাধু ব্যক্তি, মানে সাধু পেশা সাধু নয়, সাধু ব্যক্তি বলছি। আর মানে শয়তান, চোর ডাকাত যাদের পেশা, সেরকম সমস্ত প্রকার ব্যক্তি ইস্টবেঙ্গল ফ্যান বেসে আছে। এটা খুবই স্বাভাবিক যে কোনো কমিউনিটি ক্লাব। দেখুন, কমিউনিটি মানে কি একটা সোসাইটি, একটা সোসাইটিতে তো সব শ্রেণীর মানুষই থাকবে, অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু ইস্টবেঙ্গলের যে ফ্যান বেস, তার মধ্যে সমস্ত শ্রেণীর মানুষই আছে। এখন আপনি যদি ভাবেন এই সমস্ত শ্রেণীর মানুষকে আপনি হঠাৎ করে একটা উদার মনোভাবাপন্ন ব্যক্তি করে দেবেন, তাহলে তো মশাই আপনাকে আপনার জন্য একটা আলাদা করে একটা বানাতে হয়, মানে বেলুর মঠ বানাতে হয়, মানে নবাব মঠ জাতীয় কিছু একটা বানাতে হয়। মানে নবাবের একটা লেখা পড়ে, মানে বিবেকানন্দ পারলো না, রামকৃষ্ণ পারলো না, নবাবের একটা ফেসবুক পোস্ট করে যেন গোটা সমাজ বদলে যাবে, কোনো রকম আইন শৃঙ্খলার দরকার নেই, কোনো রকম সেগ্রিগেশনের দরকার নেই। দেখুন, এইটা না কোনো কাজের কথা নয়। আপনি একটা জ্ঞান দিয়ে ছেড়ে দিলেন। আপনি যদি একটা যথার্থ একটা সমাধান চান এই সমস্যার, ধরলাম কেন, দেখুন আমাদের হিস্টোরিক্যালি কলকাতা ফুটবল লিগে যে ম্যাচগুলো হয়, সেখানে আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল মোহামেডানেরই সমর্থন থাকে আর বাকি কারুর থাকে না। কিন্তু এখন আমরা দেখছি ডায়মন্ড হারবারের একটা জনসমর্থন আছে, যেহেতু ওটা একটা মানে টিএমসির অন্যতম এক বড় নেতার একটা ক্লাব, তো সেখানকার তার একটা সমর্থন আছে। তারপর আমরা দেখেছি শ্রীভূমির একটা আছে, যেহেতু সুজিত বোসের একটা স্ট্রং হোল্ড আছে শ্রীভূমি অঞ্চলে, তো শ্রীভূমির ম্যাচে কিছু লোকজন যায়। এখন পাঠচক্র ইউনাইটেডেও যাচ্ছে, তারা সমর্থক না, তারা নবাবের কথা, তারা তাদের জুনিয়র প্লেয়ার। তো ধরে নিচ্ছি যে কিছু সুরুচি সংঘ হতেই পারে। এতদিন ধরে আলিপুরের বিশাল জনপ্রিয় এক দুর্গাপুজো, তো এরকম আমি ধরে নিচ্ছি আজকাল কিছু ছোটো ছোটো ক্লাবের কিছু জনসমর্থন থাকতেই পারে। তো সেক্ষেত্রে যারা ক্লাবের মালিক, তাদের উচিত আইএফের সাথে বসে বলা যে আমার টিমে অন্তত 100টা বা 200টা লোক যাবে, তো তাদের আলাদা বসার একটা ব্যবস্থা করা। এইটা যদি আপনি না করেন, আমি বলবো আপনি আপনার কর্তব্যটা পালন করলেন না। আজকে যদি সুজিত বোস যায় তার সমর্থক নিয়ে মাঠে, 200টা সমর্থক নিয়ে যায়,
এবং যদি কোনো পরিকল্পনা না করে যায়, তার ফলস্বরূপ যদি গণ্ডগোল লাগে ইস্টবেঙ্গল ফ্যানদের সাথে শ্রীভূমির সমর্থকদের, তাহলে আমি বলবো সেক্ষেত্রে সুজিত বোস দায়ী। কেননা আইএফএর কাছেও ব্যাপারটা নতুন, মানে আমি আপনারা তো এটা আশা করতে পারছি না যেখানে দেশের ফুটবল ফেডারেশনই নিজেকে বেচে দেয়, উপর থেকে নিচ পুরোটাই বেচে দেয়, সেখানে আইএফএ আলাদা দুর্দান্ত কিছু মেধাবী কিছু হবে। তো এখানে কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। মানে আজকে যদি আকাশ ব্যানার্জি, যে ডায়মন্ড হারবার, তারাও যদি মাঠে ঠিক করে, আমি দেখেছি ডায়মন্ড হারবার আলাদা করে লোকজনকে বসায়, কিন্তু মানে ইস্টবেঙ্গল সমর্থকদের সাথে বসায় না, ওরা আলাদা করে একটা ব্লক নিয়ে নেয়। যখন ইস্টবেঙ্গল মাঠে হয় আলাদা একটা জায়গায় ওরা বসে, তো তার মানে ওদের মধ্যে একটা পরিকল্পনা আছে। মানে হইচই কম, পরিকল্পনা বেশি। কিন্তু নবাবের ক্ষেত্রে দেখছি মানে পরিকল্পনা নেই, কম না নেই বলবো, হইচইটা বেশি। তো এই ব্যাপারে কিন্তু সকলের থেকে কিন্তু একটু সৎ প্রয়াস, সৎকর্ম আমরা প্রত্যাশা আমাদের করা উচিত। মানে শুধু আপনি একটা ফেসবুক পোস্ট ছেড়ে দিলেন, সেখানে অনেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলো, তাতে করে কিছুই হবে না। আর আরও একটা বিষয় শেষ করব, এই পাঠচক্রের গোলকিপারকে নিয়ে। গোলকিপারের খেলা আমার খুব একটা পছন্দ হয়নি গোলকিপার হিসেবে, তার পার্সোনাল লাইফ নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তো একটা ঘটনা দেখলাম, সেটা নিয়ে খুব ফেসবুকে হইচই হচ্ছে কিনা, পাঠচক্রের যারা স্পন্সর, যেই বোধহয় একটা কনস্ট্রাকশন কোম্পানি বোধহয়, তো তারা ম্যাচের শেষে বোধহয় সবাইকে অফার করেছে যে চলো দাদা বৌদি বিরিয়ানি, যেহেতু ব্যারাকপুরে খেলা হচ্ছিল সেখানে বিরিয়ানি খাওয়ানো হবে। তো তারা তখন বলে যে না, এই টাকাটা আপনারা আমাদের গোলকিপারের মায়ের যে শ্রাদ্ধ কাজ হবে, শ্রাদ্ধের কাজে দিয়ে দিন। তো দিয়ে দিয়েছে, সেটা নিয়ে আবার খুব বড় বড় করে লেখা হয়েছে। দেখুন, আমি বলবো এক্ষেত্রে যারা মানে স্পন্সর করছে তাদের খুব নিচ একটা চিন্তাভাবনা। ঠিক আছে, মানে আবেগের চোটে 18 জন তো থাকে টিমে, সে বলেছে ঠিক আছে আমরা খাবো না, বা 20 জন। তো আমার যতদূর মনে পড়ছে দাদা বৌদি বিরিয়ানি বোধহয় 400 টাকা এরকম কিছু দাম। 20 জন 400 টাকা মানে 8,000-এর মতন পড়ছে, তাই তো? তা 8,000 টাকা আপনি নিজে থেকে দিতে পারছেন না, আপনার টিমের প্লেয়ারদেরকে বলতে হচ্ছে যে আপনি 8,000 টাকা দিয়ে দিন। মানে আপনার এমনই হতদরিদ্র অবস্থা যে আপনি 8,000, 16,000 টাকা খরচ করতে পারছেন। আপনি ওদের বিরিয়ানিটার টাকাটাই ওদেরকে দিতে হবে, মানে গোলকিপারকে দিতে হবে তার মায়ের কাজের জন্য। আর সেটা নিয়ে আপনি তারপর বড়াই করবেন যে, আর সেটা থেকে ইস্টবেঙ্গল ফ্যানরা সব গদগদ হয়ে গেছে, সবাই গদগদ, মিডিয়া গদগদ হয়ে গেছে। কিন্তু এইটা কেউ প্রশ্ন করছে না, এটা সামান্য বিরিয়ানি খাওয়ানোর ক্ষমতা নেই, কিন্তু সে চায় একটা আইএসএল এক্সপিরিয়েন্স। মানে আইএসএলে একটা টিমকে খেলতে গেলে আপনারা জানেন যে কত টাকা করে দিতে হয়, 15 কোটি 13 কোটি করে দিতে হয়। সেখানে কিছুই দিতে হচ্ছে না আইএফএকে, পাঠচক্র, ইস্টবেঙ্গল কাউকে দিতে হচ্ছে না কলকাতা ফুটবল লিগ খেলার জন্য। কিন্তু আপনি আপনার টিমের একটা ছেলের একটা মা মারা গেছে, তার কাজকর্মের টাকা তো দিচ্ছেনই না, এদের একটা বিরিয়ানি আপনি খাওয়াতে পারছেন না। মানে এদের বিরিয়ানিটার বদলে এদেরকে সেই টাকা দিয়ে আপনাকে ওই মাকে দিতে হচ্ছে টাকাটা। তো এটা খুবই দুঃখজনক ঘটনা। মানে মানুষ তো অত তলিয়ে ভাবে না, ও বিরিয়ানির বদলে টাকাটা দিয়ে দিয়েছে, এটা থেকে হাততালি দিতে শুরু করেছে। কিন্তু এটা ভাবলো না যে যারা ক্লাবটাকে চালাচ্ছে তাদের দৈন্যতা, চিন্তাভাবনার দৈন্যতা, যে বিরিয়ানি খাওয়ানোর ক্ষমতা নেই, অথচ তারা বড় বড় স্বপ্ন দেখে। তো এইটাই বলার ছিল যে বিভিন্ন ন্যাকামি আমরা দেখি, এবং ন্যাকামি বাজারে ভালো চলেও। মানে বিভিন্ন ন্যাকামি পোস্ট দেখি, সেগুলো খুব লাইক শেয়ার সাবস্ক্রাইব হয়, কিন্তু খুব কাজের কথা নয় এই জিনিসগুলো যেগুলো হচ্ছে আপনারা দেখলেন, ওটা কাজের কথা নয়। ওই যেমন মিডিয়া বলে দিচ্ছে নাকি একের পর এক গোলের সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল। আমি তো বুঝতে পারলাম না কখন সুযোগটা তৈরি করলো। সবাই ভালো থাকবেন।